গল্পটির শুরুতেই আমাদেরকে গার্লস হাই স্কুলের দুইটি মেয়েকে দেখানো হয়, যাদের নাম ছিল ইউন আর জো। তারা দুজনে যেহেতু গার্লস হাই স্কুলে পড়তো, এই জন্য রোমান্স কি জিনিস এটা তারা দুজনে ড্রামা দেখার পরই বুঝতে পেরেছিল। এরপরে আমাদেরকে ইউনকে দেখানো হয়। সে অনেকটা বেশি চঞ্চল ছিল আর সবসময় সে অনেকটা বেশি ভাবনা চিন্তা করতো। মানে তাকে যদি কেউ এক লাইন বলতো আর সে ওটা শোনার পর তার নিজের মনের মতন করে ওই কথাগুলোকে আবার সাজিয়ে নিত। আর ইউন নিজেকে অনেকটা বেশি সুন্দরী মনে করতো আর সে এইটাই ভাবতো যে যতগুলো ছেলে রয়েছে তারা সবাই ইউনের প্রেমে পড়ে যায় আর তারা শুধু ইউনের সাথে ডেটই করতে চায়। আর এই কারণে ইউন তো এইসব ছেলেদেরকে নিয়ে ডেট করতে অনেকটা বেশি ইন্টারেস্ট ছিল। এরপরে আমাদেরকে জোকে দেখানো হয়। সে ছিল অনেকটা পরিমাণে লাজুক একটি মেয়ে আর সে তো ছেলেদেরকে দেখলে অনেকটা বেশি ভয় পেত। আর হুট করে যদি তার সামনে কোনো ছেলে চলেও আসতো আর তার সাথে কথা বলতে নিত, কিন্তু জো অনেকটা বেশি নার্ভাস হয়ে যেত। তাই সে ছেলেদেরকে দেখার সাথে সাথে ওখান থেকে দৌড়ে পালিয়ে যেত। জো আর ইউ তারা দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড, কিন্তু দুজনে সম্পূর্ণ আলাদা। একজন ছেলেদেরকে দেখলে লাইন মারতে চায় আর আরেকজন ছেলেদেরকে দেখলে ভয়ে পালিয়ে যায়। যাই হোক, আজকে তারা দুজনেই 20 বছরে পা দিয়েছে আর সবাই একসাথে পার্টি করছিল, কারণ এদের গার্লস হাই স্কুলটি শেষ হয়ে গিয়েছে। এখন তারা সবাই যাবে ওমেন ইউনিভার্সিটিতে পড়তে, এই জন্য সবাই এখানে একসাথে পার্টি করছিল। আর এখানে তখন ইউন তো জোকে বলে যে দেখো, আমাদের হোস্টেলগুলো পুরো বুকিং হয়ে গিয়েছে, এই জন্য আমাদেরকে ইউনিভার্সিটির পাশের একটি অ্যাপার্টমেন্ট বুকিং করতে হবে। কিন্তু ওইসব গুলোতে আবার ছেলেরাও থাকে, আর যেহেতু জো ছেলেদেরকে দেখে অনেক বেশি লজ্জা পেত আর পালিয়ে বেড়াতো, এই জন্য সে এখানে ইউনকে মানা করে দেয় যে আমরা ওই অ্যাপার্টমেন্টগুলোতে থাকবো না। ইউন এখানে তার কথাগুলো মেনে নেয়। এরপরে ইউন এখান থেকে চলে যাচ্ছিল, কারণ তার একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেট ছিল। আর ইউন চলে যাওয়ার পর এখানে তখন অনেকগুলো ছেলেরা চলে আসে, যাদেরকে দেখে জো এখানে অনেকটা বেশি নার্ভাস হয়ে যায় আর সাথে অনেক বেশি লজ্জাও পাচ্ছিল। সে এখন কি করবে বুঝতেই পারছিল না। তার উপরে জোর পাশে তখন বং নামের একটি ছেলে এসে বসে পড়ে, যার কারণে বেচারি আরো অনেকটা বেশি শকড হয়ে যায়। তার উপরে বং আবার এখানে জোকে বলতে থাকে যে তাকে ওই গ্লাসটি দেওয়ার জন্য, আর গ্লাসটি দিতে গিয়ে জো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। দেখা যায় সেই তো গ্লাসটি তখন বং এর গালে ধরে রেখেছে। এতে সে আরো অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর নিজের নার্ভাস কাটানোর জন্য জো তখন এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে নেয় আর একটু পরে সে ড্রাঙ্ক হয়ে যায়। এরপরে সে তো এখানে নিজে থেকে বংয়ের সাথে উল্টাপাল্টা কারবার করতে থাকে, এমনকি সে সবার সামনে এখানে অনেকটা বেশি মাতলামি করছিল, যা দেখে সবাই এখানে অনেক হাসতে থাকে। পরের দিন সকালে জোর ঘুম ভাঙে যখন তার কাছে ইউন ফোন করে। এখানে ইউন তো ফোন করে জোকে বলতে থাকে যে কাল রাতে তো তুমি তো বংয়ের সাথে ছিলে আর তুমি অনেকটা বেশি ড্রিঙ্কও করে নিয়েছিলে। যা শুনে জো অবাক হয়ে যায়। ইউন তাকে একটি ছবি পাঠিয়েছিল, যেটা দেখার পর জোর মাথায় যেন আকাশ ভেঙে মতন করে কথা বানিয়ে বলতে থাকে। ইউ তো এখানে জোকে এইসব কথাগুলোই বলছিল যে হতে পারে কাল রাত্রে তোদের দুজনের ভিতরে অনেক কিছুই হয়েছে, যেগুলো তোদের ভিতরে হওয়া একদমই উচিত ছিল না। আর এইসব শুনে তো জো আরো বেশি নার্ভাস হয়ে যায়। তখনই বং জোকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। ইউন বলে যে আমার মনে হয় বং তোর সাথে ডেট করতে যায়, এই জন্য তোকে দেখা করতে বলেছে। কিন্তু আমরা কাল রাতের সিন দেখতে পাই যে এখানে কিনা সেরকম কোনো কিছুই হয়নি। জো অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে বং তখন জোকে নিয়ে তার বাড়িতে গিয়েছিল। এখানে আমরা বং এর কাছ থেকে জানতে পারি যে বং এর তো এখানে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে আর তার অ্যাপার্টমেন্টের নিচে তার একটি ছোট্ট শপও রয়েছে। বং চাচ্ছিল তার অ্যাপার্টমেন্টটি ভাড়া দেওয়ার জন্য, আর এটা যখন জো জানতে পারে তখন সে বলে আমরাও তো একটি অ্যাপার্টমেন্ট খুঁজছি। বং বলে তাহলে তুমি আমাদের অ্যাপার্টমেন্টে নিতে পারো। আর এখানে জো যেহেতু মাতাল ছিল, তাই সে মাতাল থাকা অবস্থায় অ্যাপার্টমেন্ট নেওয়ার ওই ফাইলগুলোতে সে সাইন করে দিয়েছিল, যেখানে সে তো ছেলেদের সাথে থাকতেই লজ্জা পায়, কিন্তু মাতাল হয়ে এত বড় একটি ভুল কাজ করে দিয়ে এসেছে। এমনকি সে তো তখন নিজের ইচ্ছাতে এখানে বংয়ের সাথে একটি সেলফিও তুলে নিয়েছিল, আর কাল রাত্রে সে এইসব কিছুই করেছিল। আর এই কারণেই বং তো সকালবেলা সে জোকে মেসেজ করে তার এখানে আসতে বলছিল তাকে অ্যাপার্টমেন্টে দেখানোর জন্য, কিন্তু জো তো তার ফ্রেন্ডের কথা মতন অন্য কিছুই ভেবে নিয়ে বসেছিল যে বং তাকে ওখানে ডেকেছে অবশ্যই তার সাথে ডেটে যাওয়ার জন্য। আর ইউন তার মাথার ভিতর এইসব কিছু কথাগুলো ঢুকে দিয়েছিল। এরপরের সিনে আমরা জোকে
দেখতে পায় যে কিনা অনেকটা বেশি নার্ভাস হয়ে চলে এসেছিল বং এর সাথে দেখা করতে। এখানে তখন বং তার কাছে আসে আর সে তো বংকে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যাওয়ায় বংকে তখন সরি বলেন যে কাল রাত্রে আমি জানি না আমি তোমার সাথে কি কি করে নিয়েছিলাম। এখানে তো বং এই জোকে দেখার পর অনেকটা বেশি শকড হয়ে যায়, ভাবতে থাকে যে কাল রাত্রেই তো এই মেয়েটি অন্যরকম ছিল, তাহলে এখন সে এতটা বেশি ভয় কেন পাচ্ছে। আর এদিকে যতক্ষণ মনে মনে এটাই ভাবছিল বং এখানে তাকে ডেকেছে তার সাথে ডেট করার জন্য, কিন্তু এখানে তখন বং জোয়ের এইসব ভুল ধারণাগুলো ভেঙে দেয় আর তাকে বলে যে কাল রাত্রে তুমি আমার অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার জন্য সাইন করেছিলে। এটা শোনার পর জো তো নার্ভাসের উপরে নার্ভাস হয়ে যায়, সে তো চায় না ছেলেদের আশেপাশেও থাকতে, তাহলে সে কিভাবে এমনটি করতে পারে। তাই সেখানে বংকে বলে যে আমি এরকম একদমই করিনি, আমি তোমার অ্যাপার্টমেন্ট একদমই নেব না, এইসব বলে সে বাহিরে আসে। বংও তখন তাকে বোঝানোর জন্য বাহিরে আসে আর বং যেহেতু এখানে তাকে টাচ করেছিল এই জন্য জো আরো বেশি নার্ভাস হয়ে যায়। সে সাথে সাথে এখানে তখন বংকে অনেক জোরে ধাক্কা দেয়, যার কারণে বং সোজা নিচে পড়ে যায়। এটা দেখে জো তো পুরো হা হয়ে যায় আর আমরা দেখতে পাই বং ওভাবে নিচে পড়ে যাওয়ার কারণে সে তো অনেকটা বেশি ব্যথা পেয়েছে, তার হাত দুটো ব্যান্ডেজ করা রয়েছে। এখানে জো তাকে সরি বলে আর এরপরে বং এখানে জোকে তার এইসব বিল দেওয়ার জন্য একটি লিস্ট দেয় আর এটা দেখার পর জোর চোখ যেন কপালে উঠে যায়, কারণ তার কাছে এত বেশি টাকাই ছিল না। তাই সে তখন এখানে বাধ্য হয়ে বং এর এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেওয়ার জন্যই রাজি হয়ে যায়। আর সাথে বং তাকে এটাও বলে যে যতদিন আমার হাত ঠিক না হচ্ছে ততদিন তোমাকে আমার সাথে আমার ওই শপেতে কাজ করতে হবে, আমাকে তুমি এখন থেকে ওখানে সাহায্য করবে। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে জোর সাথে ইউনো এসেছিল। ইউনো তখন এই কন্ট্রাক্টে সাইন করে নেয়, কারণ সে তো জোর সাথেই থাকবে। আর এরপরে এই পাকনা মেয়েটি তখন ইচ্ছা করে এইখানে বং এর সাথে ফ্লার্ট করতে থাকে আর এটাই ভাবছিল যে বং তাকে লাইক করবে। এরপরে বং এখানে তার আরো একজন ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসে যার নাম ছিল জুন, আর জুনও এই বাড়িতেই থাকে। জুনের মতন একজন হ্যান্ডসাম ছেলেকে দেখার পর এখানে ইউনের মাথার ভিতরে তখন আবার সে জুনকে নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে। এদিকে জো তখন বংকে বলে যে এও কি আমাদের সাথে এখানেই থাকবে। বং বলে শুধু এ না, এ বাদে আমার আরো একজন ফ্রেন্ড রয়েছে, তার নাম মগ, আর সে একজন ডাইরেক্টর, এই জন্য এখন কাজের জন্য বাইরে রয়েছে। এইসব জানতে পেরে এখানে তো জো আরো অনেকটা বেশি শকড হয়ে যায়, কারণ সে তো থাকতেই পারে না, তার উপরে আবার এখানে তিনটে ছেলে থাকবে। রুমে আসার পরেও জো তখন ইয়নকে এইসব কথাগুলোই বলছিল যে সে এখানে এতগুলো ছেলের মধ্যে কিভাবে থাকবে, কিন্তু আমরা ইয়নকে দেখতে পাই সে তো এখানে অনেকটা বেশি খুশি ছিল আর সে জোকে এটাই বলছিল যে তুই দেখে নিবি, এখানেই আমি আমার ট্রু লাভটি খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। পরের দিন সকালে যখন ইয়ন বাইরে এসে ফ্রিজ খুলে তখন সেই ফ্রিজটা এত বেশি সাজানো গোছানো দেখে অনেকটা বেশি শকড হয়ে যায়। আর তখনই ওখানে জুন এসেছিল। জুনকে দেখার পর ইয়নের মাথায় তো আবারও উল্টাপাল্টা সব জিনিস চিন্তা ভাবনা করতে থাকে। এখানে জুন তার সাথে বেশি কথা না বলে চলে যায় আর এতে ইয়ন মনে করে যে জুন তাকে লাইক করতে শুরু করেছে, এই জন্যই তো তাকে দেখে জুন লজ্জা পাচ্ছে। তাই জুন তার সাথে এখানে একদমই বেশি কথাগুলো বলেনি, আরো অনেক কিছু ভেবে নিচ্ছিল। এদিকে আমরা জুনকে দেখতে পাই, সে তো এখানে বংকে বলছিল যে আমার কাছে ইউন নামের মেয়েটিকে একদমই ভালো লাগেনি। আসলে জুন সে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি পছন্দ করতো আর সে ফ্রিজটা অনেকটা বেশি সুন্দর করে সাজিয়ে রাখতো। আর জুন এই জন্য এখানে বংকে বলছিল যে আমি ইউনকে দেখেছি সে 3বার ফ্রিজটা খুলেছিল কিন্তু একবারও ভালো করে বন্ধ করেনি। আমি তাকে বলতে চেয়েছিলাম ভালো করে বন্ধ করতে, কিন্তু আমি তাকে এটা বলতে পারিনি। ওই মেয়েটি একদমই পরিষ্কার না, সে একদমই কোনো কিছু ভালোভাবে করতে পারে না। এরপর আমরা ইউনকে দেখতে পাই সে কিচেনে থাকা সব অপরিষ্কার প্লেটগুলো পরিষ্কার করছিল। ওখানে জুন আসে আর সে দেখতে পায় যে ইউন তো এগুলো একদমই ভালোভাবে পরিষ্কার করছে না, তার কাছে এটা একদমই ভালো লাগে না। তাই সে ইউনকে বলে যে তুমি এখান থেকে যাও, আমি এইসব কিছু পরিষ্কার করে দিচ্ছি। আর জুন তখন এইসব পরিষ্কার করতে থাকে। এদিকে ইউন তখন ভাবতে থাকে যে জুন তাকে এতটাই বেশি ভালোবাসে যে তারকে এইসব পরিষ্কার করতে মানা করছে, জুন তার কতটা বেশি কেয়ার করে। অন্যদিকে আমরা তখন জো আর বংকে দেখতে পাই। এখানে তো জো একদমই কোনো কাজই ভালোভাবে করতে পারছিল না, কারণ সে তো ছেলেদেরকে দেখতেই পেত না, তাহলে সে কিভাবে এখানে ভালোভাবে কাজ করবে যেখানে কিনা সবসময় তার আশেপাশে শুধু ছেলে আর ছেলেরাই ছিল। এরপরে রাতে জুন আর বং কথা বলছিল। এখানে আমরা জানতে পারি যে জুন মাহুন মানে যে ডাইরেক্টর তার সাথে ওই সব কিছুর কাজে সাহায্য করত, আর এখন তারা যে ড্রামাটি নিয়ে কাজ
করছিল ওটার জন্য এখন তাদের নতুন একজন অ্যাক্ট্রেসের প্রয়োজন রয়েছে, কিন্তু তারা কোন অ্যাক্ট্রেসকে খুঁজেই পাচ্ছিল না। এইসব শোনার পর বং জুনকে বলে যে আমি বলি তুই এই অ্যাক্ট্রেস হিসেবে ইউনকেই নে, সে তো ভালোই রয়েছে, মনে হয় অ্যাক্টিংও ভালোই করতে পারবে। জুন বলে যে আমিও তাই ভাবছি, ওর চুলগুলো অনেকটা বেশি লম্বা লম্বা আছে, ও হয়তোবা এটার জন্য পারফেক্ট হবে। আর তখন আড়াল থেকে ইউন এদের কথাগুলো শুনছিল। সে তো এদের দুজনের অল্প একটু কথা শোনার পরই সে ভাবতে থাকে যে এরা দুজনে এটা নিয়েই কথা বলছিল যে ইউন জুনের জন্য একদম পারফেক্ট, সে দেখতে অনেকটা বেশি কিউট। তাই বেশি বোঝা ইউনের মাথার ভিতরে এইসব আসার পর সে তো অনেকটা বেশি খুশি হয়ে গিয়েছিল। রাতে আবার ইউনের কাছে জুন মেসেজ করে বলে যে কালকে তার সাথে দেখা করতে, আর এইটুকু বলার সাথে সাথেই তো ইউন রাজি হয়ে যায়। আর সে তো এখানে জুনের পুরো কথাটা শোনেই না। ইউন এটা ভেবেই খুশি হচ্ছিল যে জুন কাল থেকে ওর সাথে ডেট করবে, কিন্তু আমরা কালকের সিন দেখতে পাই যে এখানে কিনা জুন ইউনকে নিয়ে এসে এরকম ভূতনি একটি মেয়ের রোল প্লে করতে দেয়। এই কারণে এখানে তখন ইউন জুনের উপরে অনেকটা বেশি রেগেছিল। সে ভেবেছিল কি আর জুন তার সাথে করলোই বাকি, কিন্তু তাকে ভূতনিতে বেশ সুন্দরই লাগছিল। আর সেই তো এখানে অভিনয়গুলো অনেক ভালোভাবেই করতে পারে। ইউনের এত ভালো অভিনয় দেখার পর তাদের ফ্রেন্ড মাহুন সে নিজে থেকেই আসে ইউনের সাথে দেখা করতে। এখানে যখন ইউন মাহুনকে দেখতে পায় তখন তার মনের ভিতরে আবারও মাহুনের জন্য লাড্ডু ফুটতে থাকে। প্রথমে সে বংকে ধরেছিল, এরপরে জুন, আর এখন মাহুন। এখন দুজনকে ছেড়ে দিয়ে সে আবারও চেষ্টা করতে থাকে মাহুনকে পটানোর জন্য। তার কাছে মাহুনকে এখন ভালো লেগে গিয়েছে। আর তোমাদেরকে বলি, তোমাদের কাছে যদি এরকম তিনটি হ্যান্ডসাম ছেলে একসাথে চলে আসে তাহলে তোমরা এদের তিনজনের ভিতরে কাকে বেছে নেবে ওটা কমেন্ট করে জানিয়ে দিও। অন্যদিকে আমরা জোকে দেখে বুঝতে পারি জো যতই ছেলেদেরকে দেখলে লজ্জা পাক আর ভয় পাক না কেন, কিন্তু এরপরও জো তো সেলিব্রিটি জাং তার অনেক বড় একজন ফ্যান ছিল। আর জো আজকে জাংয়ের একটি টেডি ফিগার কিনে নিয়ে এসেছিল। সে তো এটা কিনতে পেরে অনেক বেশি খুশি ছিল। এরপরে সে যখন এটাকে এখানে রেখে এখান থেকে চলে যায় তখন ওখানে আবার বং আসে। বং তার ভাঙা হাত দিয়ে তখন এই টেডি ফিগারটি তোলে, কিন্তু ভুলবশত এটা তার কাছ থেকে নিচে পড়ে ভেঙে যায়। আর জো এসে যখন দেখতে পায় যে তার এই জিনিসটি এরকম ভাবে বং ভেঙে ফেলেছে, এটা যেন তার কাছে ব্রেকআপের মতনই মনে হচ্ছিল। এই জন্য সে তখন এই দুঃখে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থেকে অনেক জোরে জোরে আর একদম বাচ্চাদের মতন করে কান্না করছিল। যেটা দেখার পর এখানে তখন বংয়ের মনে হতে থাকে সে তো ওটা ভেঙে ফেলে অনেক বড় একটি পাপ করে ফেলেছে। আর জো যেটা কিনে নিয়ে এসেছিল ওটা মার্কেটে শুধু একটাই ছিল, যার কারণে এটা এখন বং আর কিনতেও পারছিল না। বং এরপরে এটাকে গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছিল না। এই জন্য জো তো আবারও অনেক কান্না করতে থাকে। আর পরের দিন আমরা জোকে দেখতে পাই সে তো মন মরা হয়ে কাজ করতে এসেছিল। আর তখনই তাদের এখানে একজন কাস্টমার আসে যার নামও কিনা ছিল জাং। আর এই নামটি শোনার পর জো তখন আবারও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর অনেক বেশি কান্না করতে থাকে, যেন এই ছেলের নামটি শোনার পর তার কাটা ঘায়ে নুনের ছিটাই পড়ে গিয়েছে। আর জোয়ের এরকম অবস্থা দেখার পর সত্যি তো বংয়ের কাছে অনেকটা বেশি খারাপ লাগে জোর জন্য। আর এদের কপাল ভালো ছিল যে ওই দিনই এদের ক্যাফেতে হঠাৎ করে সেলিব্রিটি জাং চলে আসে, যাকে দেখার পর বং তো তাড়াতাড়ি করে জোকে ওপর থেকে নিচে নিয়ে আসে। এখানে তো জো নিজের চোখের সামনে সেলিব্রিটি জাংকে দেখতে পেয়ে সে অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায়, সাথে অনেকটা বেশি খুশিও হয়েছিল। আর সে এতটাই বেশি খুশি হয়েছিল যার কারণে এখানে জাংকে দেখার পরে সে তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে বং আর ইউন দুজনে একসাথে বসেছিল। আর এখানে বং তখন ইউনের কাছ থেকে জোর সম্পর্কে সব কিছু জানতে পারে, যে জো ছোটবেলা থেকে ছেলেদেরকে দেখলে অনেক বেশি ভয় পায়। আর এই সব কিছু শোনার পর এখানে তখন বং বুঝতে পারে যে এতদিন তাহলে জোর তার সাথে কাজ করতে কতটা বেশি কষ্ট হয়েছে। অন্যদিকে ইউন তো এখনো জুনের উপরে ওই বিষয়টির জন্য অনেক বেশি রেগেছিল, তাই এতে দুজনের ভিতরে সবসময় ঝগড়া লেগেই থাকতো। দুজনে যখন এখানে একে অপরকে দোষ দিচ্ছিল তখন এখানে মাহুনও চলে আসে। এরপরে মাহুন তো এখানে ইউনের সাইড নিয়ে কথা বলে, তাই জো ওখান থেকে চলে যায়। আর এটা দেখার পর ইউনের মনে হতে থাকে যে মাহুন তাকে লাইক করে, এই জন্যই তো তার সাপোর্ট নিয়েছে। সেখানে আবারও মাহুনকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে। অন্যদিকে আমরা বংকে দেখতে পাই সে তো এখন জোকে শেখাচ্ছিল যে জো কিভাবে ছেলেদের সাথে কথা বলবে আর তাদের সাথে মেলামেশা করবে, কারণ আর এক সপ্তাহ পর এদের ক্যাফেতে আবার সুপারস্টার জাং আসবে একটি শ্যুট করার জন্য। আর এবার যদি জো তার সাথে
ভালোভাবে কথা বলতে পারে, এই জন্য তাকে এই সব কিছু শেখাচ্ছিল। আর ফাইনালি অনেক চেষ্টা করার পর জো তার ভিতরে একটু কনফিডেন্স নিয়ে আসতে পেরেছিল, এই জন্য তো ওরা সবাই খুশি হয়েছিল। এরপরে ফাইনালি ওই দিনটি চলেই আসে আর তাদের ক্যাফেতে আবারও জাং চলে আসে। এবার এখানে জাংকে দেখার পর জো একদমই নার্ভাস হয়ে যায় না, সে উল্টো এখানে জাংয়ের সাথে অনেক ভালোভাবে কথা বলতে পারে, এমনকি সেই তো নিজে থেকে জাংয়ের সাথে একটি সেলফিও তোলে। এরপরে জো জাংকে বলে যে তুমি তো এখানে এসেছিলে শুটের কারণে, তাহলে শুট করবে না? জাং বলে যে আমি এখানে শুটের কারণে আসিনি, তোমার ফ্রেন্ডই আমাকে এখানে অনেকবার রিকোয়েস্ট করার কারণে এসেছি। সে বলেছিল যে এখানে আমার অনেক বড় একজন ফ্যান রয়েছে আর শুনেছি এই ক্যাফের কফিগুলো অনেক ভালো, তাই এসেছি। এই সব কিছু শোনার পর জো বুঝতে পারে যে বং এই সব কিছু করেছে শুধুমাত্র তাকে খুশি করার জন্য, আর সে এটা ভেবেও খুশি হয়েছিল যে বং তাকে খুশি করার জন্য এই সব কিছু করেছিল। এই কারণে পরের দিন জো বংকে থ্যাংক ইউ বলে। আর এখন আমরা দেখতে পাই জো বংয়ের সাথে অতটাই ফ্রি হয়ে গিয়েছিল যতটা সে তার বেস্ট ফ্রেন্ড ইউনের সাথে ফ্রি, আর দুজনেই এখন একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা ইউন আর মাহুনকে দেখতে পাই। আজকে ইউন মাহুনের সাথে বাইরে ঘুরতে যাবে, তাই সে খুশি ছিল, কিন্তু শেষ মুহূর্তে এখানে জুন চলে আসে আর সে ইউনের হাতে একটি ভ্যাকুয়াম ক্লিনার ধরিয়ে দেয়, যেটা দেখে তো ইউন অনেক বেশি রেগে যায়, কারণ এটা কি আর এইসব কাজ করার সময়, সে তো ঘুরতে যাবে। কিন্তু জুন তাকে এখানে আর ঘুরতে যেতে দেয় না। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে কিনা ইউন তো আবারও চেষ্টা করছিল বারবার মাহুনকে পটানোর জন্য। দুজনে যখন একসাথে বসে কথা বলছিল তখন এখানে জুনও ছিল, এই জন্য জুন তখন বারবার ওদের দুজনের ভিতরে চলে আসে। ইউন এতে জুনের ওপরে আবারও রেগে যায়, আর এরপরে তো জুন তখন ইউনের ভুল ধারণা ভেঙে দেয় যে মাহুন তোমাকে কখনোই লাইক করবে না, কারণ তুমি তো মাহুনের টাইপেরই না। জুনের কাছ থেকে এটা শোনার পর বেচারি ইউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে তো এটা বিশ্বাসই করতে পারছিল না, তাই সে অনেক বেশি রেগে যায়। জুন বলে যে এতে এত রাগ করার কি আছে, ইউন এতে আরো রেগে যায়, বলতে থাকে যে এতে রাগ করবো না, এটা তো রাগ করারই বিষয়। তুমি বলছো ও আমাকে লাইক করবে না, তাহলে আমি এটা শোনার পর রাগ করবো না? অবশ্যই আমি রাগ করব। জুন বলে কিন্তু আমি তো এরকম ছোটখাটো বিষয় নিয়ে একদমই রাগ করি না, আর তোমারও রাগ করা উচিত নয়। আর এটা শোনার পর ইউনের রাগ যেন আরো 100 গুণ বেড়ে যায়, এই জন্য ইউন তো পরের দিন থেকে শুরু করে ফেলে, সে জুনকে রাগানোর অনেক চেষ্টা করে। জুনের সব জুতার ফিতাগুলো একসাথে বেঁধে দেয়, এমনকি জুন যখন বাথরুমে যেত তখন সে বাথরুমের লাইটটি বারবার অন আর অফ করত, বাট এরপরও জুন কোনো রিয়াক্ট করতো না। আর জুন যখন ড্রামা দেখতে বসতো তখন ওখানে আবার ইউন চলে আসতো, আর সে আগে থেকে ড্রামার সব কাহিনীগুলো জুনকে বলে দিত, যাতে করে জুন এইসব শুনে রেগে যায়। কিন্তু এরপরও জুনের উপরে কোনো ইফেক্টই পড়ছিল না, তাই ইউন তো আরও অনেক বেশি রেগে যায়। পরের দিন সকালে যখন জুন বাহিরে আসে তখন সে দেখতে পায় সে যে ব্রাশটি দিয়ে দাঁত ব্রাশ করতো ওটা দিয়ে তো এখানে ইউন বসে থেকে তার পাটি পরিষ্কার করছে। আর এটা দেখার পর জুন তো সত্যি এবার অনেকটা বেশি রেগে যায়, তার রাগ আর কে দেখে। আসলে ইউন তো জানতোই না যে এইটা দিয়ে হলো জুন তার দাঁতটি ব্রাশ করে, সে এটা না জেনেই এত বড় একটি ভুল করে ফেলেছে, কিন্তু এই কারণে তো জুন অনেকটা বেশি রেগে গিয়েছিল। এরপর আমরা মাহুনের সম্পর্কে জানতে পারি যে মাহুন তো বলে সে একদিন অনেক ভালো অ্যাক্টর হবে, আবার সে বলে যে সে একজন ভালো কেপঅপ আইডল হবে, সেরকমই আজকে তার মাথায় ভূত চেপেছে সে অনেক ভালো একজন ডিজে হবে, যার কারণে সে তখন তার সকল ফ্রেন্ডদেরকে সন্ধ্যায় একটি বারে যাওয়ার জন্য ইনভাইট করে। এতে সবাই রাজিও হয়ে গিয়েছিল। আমরা জোকে দেখে বুঝতে পারি সে এর আগে কখনোই কোনো বারে যায়নি, আর এই জন্য ইউন এখানে তখন জোকে অনেক সুন্দর করে মেকআপ করে দেয়, যাতে করে জোকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এরপরে সন্ধ্যায় যখন ইউনের সাথে বারে জো আসে তখন এখানে বং তো জোকে দেখার পর মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। বারে আসার পর সবাই এখানে একসাথে অনেকটা বেশি এনজয় করতে চাচ্ছিল, কিন্তু আমরা জুনকে দেখতে পাই যে কিনা বারে আসার পরেও অনেকটা বেশি কাজই করে যাচ্ছিল। এদিকে জো তখন বংয়ের সাথে অনেকটা বেশি ভালো সময় কাটাচ্ছিল, তারা দুজনে একসাথে এখানে অনেকটা বেশি এনজয় করে। তখনই আমরা আবার জুনকে দেখতে পাই, জুন তো এখানে ভুল করে বারে অনেকটা বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, আর যেহেতু সে অপরিষ্কার একদমই সহ্য করতে পারে না, তাই ড্রাঙ্ক থাকা অবস্থায় সে বারের যেসব জিনিসগুলো
একদম অপরিষ্কার আর অগোছালো ছিল সে ওইসব জিনিসগুলো পরিষ্কার আর গোছাতে শুরু করে। আর বাড়ির লোকজন যখন জুনের এরকম কাণ্ড দেখতে পায় তখন তো তারা জুনকে ধরে এখান থেকে বের করে দেয়, যেটা আবার ইউন দেখতে পায়। তাই সে দৌড়ে চলে আসে জুনের কাছে। এরপরে এখানে তারা দুজনে ঝগড়া করছিল, কিন্তু এরপরও এখানে ইউন তো জুনের অনেকটা বেশি খেয়াল রাখছিল আর জুন তো এখানে তখন অনেকটা বেশি মাতলামি করছিল, কিন্তু এরপরও ইউন একদমই রাগ করে না, সে এখানে জুনের অনেক বেশি কেয়ার করে। অন্যদিকে বারে যখন বং ডান্স করছিল তখন হঠাৎ করে এখানে একটি মেয়ে চলে আসে, আর এই মেয়েটির নাম ছিল জ্যানি। জ্যানি হচ্ছে মাহুনের ছোট বোন। এরপরে তো জ্যানি এখানে বংয়ের সাথে সময় কাটাতে থাকে আর তার সাথে অনেকটা বেশি ফ্লার্টও করছিল। দুজনকে একসাথে দেখে জোর একদমই ভালো লাগে না, তার মনে হতে থাকে যে জ্যানি এখন তার থেকে বংকে কেড়ে নেবে। তাকে দেখে মনে হচ্ছিল সে বংকে ভালোবেসে ফেলেছে। এই দুঃখে সে তখন এখানে অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নেয়, আর এরপরে ড্রাঙ্ক হয়ে যাওয়ার পরে সে তখন এখানে অনেক বেশি ডান্স করে। এরপরে বং যখন দেখতে পায় জো এখানে অনেকটা বেশি মাতলামি করছে, এই জন্য বং তখন জোকে কাঁধে করে ওখান থেকে বাইরে নিয়ে আসে। আর এভাবেই সে তো এখান থেকে জোকে বাড়িতে নিয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন জোর ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় বং তো তার সামনে ছিল, আর বং এখানে তার অনেকটা বেশি ক্লোজে ছিল। এরপরে বং তাকে কিস করতে নিচ্ছিল, কিন্তু তখনই জোর ঘুমটা ভেঙে যায়। মানে সে তো এই সব কিছু শুধু স্বপ্নতেই দেখছিল, বাস্তবে এই সব কিছু হচ্ছিলই না। যাই হোক, এরপরে সবাই যখন একসাথে খাবার খেতে বসে তখন এখানে জো বংকে সরি বলে যে কাল রাত্রে আমি জানি না তোমার সাথে কি করে নিয়েছি, এই জন্য ক্ষমা করে দিও। এইটা শোনার পর তখন ইউন আবার জুনকে বলতে থাকে তো তুমি কি আমাকে সরি বলতে চাও না? জুন বলে আমি কেন তোমাকে সরি বলতে যাব। মানে জুন সবসময় তার অ্যাটিটিউড নিজের সাথে করে রেখে দেয়। তখনই এখানে জ্যানি চলে আসে আর সে সবাইকে বলতে থাকে যে আজ থেকে আমিও তোমাদের সাথে এখানেই থাকবো। এটা শোনার পর জো তো আরো অনেকটা বেশি শকড হয়ে যায়, আর জো এখন এটাই ভাবছিল যে জ্যানি তার থেকে অনেক বেশি সুন্দরী, তাই সে যদি তার কাছ থেকে এখন বংকে কেড়ে নেয় তাহলে জো কি করবে। পরের দিন সকালে জো আর বং তারা দুজনে একসাথে ছাদে গিয়ে কাপড়গুলো শুকাতে দিচ্ছিল, আর তখনই একটু পরে ওখানে জ্যানিও চলে আসে। জ্যানি এখানে গাছে পানি দিতে এসেছিল, কিন্তু তার পানি দেওয়ার স্টাইল দেখার পর জো বলতে থাকে যে ও কি গাছে পানি দিচ্ছে নাকি এখানে ও মডেলিং করতে এসেছে। এরপরে বং আর জ্যানি দুজনে যখন একসাথে অনেকটা বেশি হাসি খুশি ছিল, আর দুজনকে একসাথে দেখার পর তখন জোর কাছে একদমই ভালো লাগে না, তারা অনেক বেশি খারাপ লাগে আর মনটাও খারাপ হয়ে যায়। ইউন তার এরকম অবস্থা দেখে বুঝতে পারে যে তার এত সুন্দর আর ভোলা ভালা একজন বান্ধবী সে কিনা এখন বংকে ভালোবাসতে শুরু করেছে। তাই ইউন এখানে তখন জোকে অনেকগুলো উপায় বলে দেয় যে জো কিভাবে এখন থেকে বংয়ের চোখে নিজেকে সুন্দর দেখাবে। পরের সিনে আমরা মাহুনকে দেখতে পাই যে কিনা প্রতিদিনই তার স্বপ্নটিকে চেঞ্জ করতো, আর সেই রকমই আজকে তার স্বপ্নটি চেঞ্জ করে তার স্বপ্ন আবারও নতুন করে জেগেছে। সে আজকে একজন ফটোগ্রাফার হবে। সে এখানে তার ফটোর জন্য মেল মডেল হিসেবে বংকেই চুজ করে নেয়, আর বং এতে রাজি হয়েছিল। এটা দেখার পর সাথে সাথেই তখন জ্যানি বলতে থাকে যে তাহলে আমি ফিমেল মডেল হব। এইটাই শুনে তো জোর একদমই ভালো লাগে না। জো তখন আবার ভাবতে শুরু করে যে সে কিছুতেই বংয়ের কাছাকাছি জ্যানিকে যেতে দিতে পারে না। এই জন্য জো এখানে মাহুনকে বলতে থাকে যে সেও এই মডেলিং করতে চায়। এখন তো এখানে মাহুন প্রবলেমে পড়ে যায়, কারণ অলরেডি এখানে দুজন তাহলে ফিমেল মডেল হয়ে গিয়েছে। তাই এদের দুজনের ভিতরে তখন কম্পিটিশন লাগিয়ে দেয় যে যে ভালোভাবে এখানে সব কম্পিটিশনে জিততে পারবে সে তাকেই আসলে বংয়ের সাথে মডেলিং করার জন্য চান্স দেওয়া হবে। তো দুজনেই তখন এখানে ভালোই ফটোশুট করার জন্য স্টাইল দিচ্ছিল, আর যেসব কিনা ছিল প্রচুর পরিমাণের ফানি। এরপরে যখন মাহুন সবাইকে বলে যে এখন আমি সিলেক্ট করব যে দুজনের ভিতরে আমি কাকে নিয়েছি, তখন এখানে আমরা দেখতে পাই যে এখানে তো মাহুন জোকেই বেছে নেয়। এই জন্য সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এর পরের দিনই মাহুনের ফটোশুট করা শুরু হয়ে যায়, আর এখানে তখন বংয়ের সাথে জয় ফটোশুট গুলো করছিল। আর এরপরে যখন বং রুমে আসে তখন আমরা দেখতে পাই সে তো খুশিতে ডান্স করছে। মানে সে জোর সাথে শুট গুলো করতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে বং মাহুনকে বলেছিল সে যেন এই ফটোশুট করার জন্য এখানে সে জোকে সিলেক্ট করে নেয়, আর মাহুনও এখানে বংয়ের কথাই শুনেছিল। এর পরের দিন সকালে যেখানে জুন আর মাহুন তারা দুজনে একসাথে বসেছিল, আর এখানে জুন তখন ফোনে কারোর সাথে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছিল, যেগুলো আবার দূর থেকে ইউন শুনছিল। এখানে জুন সে কোনো কিছু ছেড়ে দেওয়ার কথা বলছিল। এইসব তো ইউন অল্পটুকু শোনার পরই তার মনে পড়ে যায় বংয়ের কথা। বং একবার তাকে বলেছিল যে জুন অনেকগুলো পার্ট টাইম জব করে, আর এইসব কিছু মনে
পড়ার পর সে এখানে জুনের পুরো কথাগুলো না শুনে চলে যায়। আর তার এটাই মনে হচ্ছিল যে বং হয়তো বা টাকার কারণে তার পড়াশোনা করা ছেড়ে দিচ্ছে, তাই সে এখন চাচ্ছিল জুনকে সাহায্য করবে। এই কারণে এরপর থেকে সে তো জুনের সাথে অনেকগুলো জায়গায় গিয়ে ফটোশুট করতে থাকে, আর এভাবেই সে জুনকে সাহায্য করছিল যাতে করে জুন টাকার জন্য তার পড়াশোনা করা ছেড়ে না দেয়। আর এইসব কাজ করার পর ইউন যতগুলো টাকা পেয়েছিল সব টাকাগুলো সে জুনকে দিয়ে দেয় আর বলে যে এখন তোমাকে টাকার জন্য পড়াশোনাগুলো ছাড়তে হবে না, তুমি এই টাকা দিয়ে পড়াশোনা করতে পারো। জুন বলে তোমার কি মাথা ঠিক আছে? ইউন বলে যে তুমি লজ্জা কেন পাচ্ছ? আমরা তো একই বাড়িতে থাকি, তাই আমরা ফ্রেন্ড, তাই আমি তোমাকে সাহায্য করেছি। তুমি তো বলেছিলে টাকার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছ। এইসব শুনে জুন হা হয়ে যায় আর এখানে ইউনকে বলতে থাকে তোমাকে কে এইসব উল্টাপাল্টা কথা বলেছে? তোমাকে কে বলেছে যে আমি টাকার জন্য পড়াশোনা ছেড়ে দিচ্ছি? আসলে আমি তো সময়ই পাচ্ছিলাম না, এই কারণে আমি আমার জিমটি ছেড়ে দিচ্ছি। আর ইউন তো অল্প শুনে বেশি বুঝে নাই, তাই সে এবারও ভুলটাই বুঝে নিয়েছিল, তাই নিজের উপরই রাগ হয় যে আমি কেন একে এতক্ষণ ধরে সাহায্য করলাম। তাই সে রাগ করে ওখান থেকে যেতেই নিয়েছিল, কিন্তু তার হিলটি ভেঙে যাওয়ার পরে সে আবারও জুনের সাথে এখান থেকে চলে যায়। অন্যদিকে জো সে তো ঠিক করেছিল সে বংকে নিয়ে মুভি দেখতে যাবে, এই জন্য সে দুটি মুভির টিকিটও কেটে নিয়ে এসেছিল। এরপরে সে এখানে বংকে বলতেই যাচ্ছিল যে চলো আমরা দুজনে মুভি দেখে আসি, কিন্তু তখনই ভিতর থেকে আবার জানি বের হয়ে আসে। জানি বংকে বলে তুমি কি ভুলে গিয়েছো? এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি আবার সাথে ভিতরে চলো। তো বং তখন তাড়াতাড়ি করে তারকে নিয়ে এখান থেকে চলে যায়। আসলে আমাদের যে বং ছিল সে একদমই ইংরেজি পড়তে পারতো না, আর এখন নতুন করে মার্কেটে আবারও জাংয়ের ওই টেডি ফিগারটি এসেছিল, তাই সে যেহেতু ইংরেজি পড়তে পারছে না এই জন্য সেইখানে জ্যানিকে নিয়ে এসেছিল তাকে সাহায্য করার জন্য। জ্যানি বলেছিল আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর জন্য তোমাকে কাল আমার সাথে ডেটে যেতে হবে। আর বং এতে রাজি হয়েছিল, কিন্তু জো এদের দুজনকে একসাথে যেতে দেখে সে ভুল কিছু ভেবে নিয়েছিল। এরপরে রাতে যখন আবারও জানি বাড়িতে চলে আসে তখন সে তো বংয়ের সাথে ডেট করে বাড়িতে ফিরছিল, এই জন্য তার সাথে যখন জোর দেখা হয় তখন সে এখানে ইচ্ছা করে জোকে অনেক বেশি রাগাতে থাকে যাতে করে জো তার উপরে অনেক রেগে যায় আর সে বংয়ের সাথে কথা না বলে। এরপরে জোকে নিজের রুমে দেখতে পায়, সে তো এখানে তখন আপসেট হয়ে জানি আর বং ওদের দুজনের কথাগুলোই ভাবতে থাকে। ইউন জোর কাছে আসে, কিন্তু তার কাছে জোকে এরকম মন মরা হয়ে থাকতে দেখে একদমই ভালোই লাগে না, তার জোর জন্য অনেক খারাপ লাগছিল। তখনই জোর কাছে তাদের ইউনিভার্সিটি থেকে ফোন করা হয় আর তাদেরকে বলা হয় যে ভার্সিটির একটি হোস্টেলের রুম ফাঁকা হয়ে গিয়েছে, এই জন্য এখন তারা চাইলে ওই রুমে এসে থাকতে পারবে। যা শুনে এদের দুজনকেই দেখে বুঝতে পারি একদমই খুশি হয়নি। পরের দিন দেখতে পাই যে এখানে ইউন আর জো তারা দুজনে তখন এই বাড়ি থেকে তাদের জিনিসপত্রগুলো প্যাক করছিল, কারণ এখন তাদেরকে এখান থেকে চলে যেতেই হবে। আর এটা বং জানতে পেরে তার একদমই ভালো লাগে না, তার মনটাও অনেক বেশি খারাপ ছিল। আর সে জোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে যে সে জোর সাথে কতটা বেশি এনজয় করেছে, সে তো অনেকটা বেশি পাগলের মতন করতে থাকে। তখন তার কাছে জুন আসে, জুন এখানে বংকে বলতে থাকে যে এরকম না করে তুমি গিয়ে জোকে প্রপোজ করে দাও, জো যদি এখান থেকে চলে যায় তাহলে তুমি আর প্রপোজও করতে পারবে না। এরপরে জ্যানি আবার চলে আসে বংয়ের কাছে আর বংকে বলতে থাকে কাল তুমি আমার সাথে ডেটে গিয়েছিলে, এর মানে তুমি আমাকে লাইক করো, এই জন্য তুমি এখন আমার সাথে সত্যিকারে ডেট করতে শুরু করবে। এই কথাটি মনে থাকে যেন, কিন্তু এখানে বং বলে আমি তোমাকে একদমই লাইক করি না আর আমি তোমার সাথে ডেটও করব না। এইটা শোনার পর এখানে জ্যানি তো অনেক রেগে যায়, তাই জ্যানি আর বং এখানে দুজনে ঝগড়া করতে থাকে। আর তখনই আবার দূরে ইউন দাঁড়িয়েছিল। ইউন কেন জানি এদের দুজনের ঝগড়ার ভিতরেই সে ওদের দুজনের ভালোবাসায় দেখতে পায়, মানে সে সবসময় একটু বেশি বুঝে নেয়। ইউন এই জন্য মনে মনে বলতে থাকে যে বং তোর জন্য আমার বেস্ট ফ্রেন্ড, সে কিনা এত বেশি কষ্ট পাচ্ছে আর তুই কিনা এই মেয়েটির সাথে এখানে রোমান্স করছিস, আমি তো তোকে দেখে নেব। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে ইউনের সাথে বং ছিল। এখানে বং তো ইউনকে এটাই বলতে এসেছিল সে কিভাবে একটি মেয়েকে প্রপোজ করতে পারে। ইউন যেহেতু এখানে বংকে ভুল বুঝে নিয়েছিল যে বং হয়তো বা তার কাছ থেকে এইসব কিছু জানার পর জানিকে প্রপোজ করবে, তাই সে অনেক স্টুপিড আইডিয়া বলে দেয়। এইসব আইডিয়া পাওয়ার পর পরের দিন থেকে বংও এইসব স্টুপিড আইডিয়া মতন কাজ করতে থাকে, সে অনেকটা বেশি প্র্যাকটিসও করতে থাকে, কিন্তু এইসব করতে গিয়ে বং এর অবস্থা তো অনেকটা বেশি খারাপ হয়ে যায়। এইসব কিছুতে জুং বংকে সাহায্য করছিল, বং এর অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, কিন্তু এরপরও বং দেখা যায় হাল ছেড়েই দিচ্ছিল না, সে আরো অনেক বেশি পরিশ্রম করতে থাকে। সে ভাবছিল আমি যে করেই হোক না কেন জোকে প্রপোজ করে দেব। এরপরে জুন আবার চলে আসে ইউনের কাছে, সে এখানে ইউনকে একটি গিফট দেয়, কারণ ইউন এখান থেকে চলে যাবে, এই কারণে ইউন গিফটটি পাওয়ার পর জুনকে বলতে থাকে আমি এখান থেকে চলে যাব। এটা বংও জানে, কিন্তু
বং আমাকে গিফট কেন দেয়নি আর তুমি কেন দিলে? এর মানে কি তুমি আমাকে ভালোবাসো? সত্যি করে বলবে ভালোবাসো? কিন্তু এখানে জুন আর তাকে কোনো কিছু না বলেই চলে যায়, কিন্তু আমরা জুনের ফেস দেখে বুঝতে পারি হ্যাঁ সত্যিই জুন ইউনকেই ভালোবাসে। এরপরে ইউন জ্যানির কাছ থেকে জানতে পারে জ্যানি আর বং তারা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু। আর এখানে জ্যানি অনেকটা বেশি অ্যাটিটিউড নিয়ে বলেছে না না আমরা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু, এর বাইরে অন্য কিছুই না, আমরা একে অপরকে ভালোই বাসি না। আর ও তো ভালোবাসে জোকে। এটা শুনে ইউন ঘাবড়ে যায়, কারণ সে তো বংকে সব স্টুপিড আইডিয়াগুলো দিয়েছিল আর বং এখন এগুলো জোর ওপরেই অ্যাপ্লাই করবে। আগে জানলে এইসব স্টুপিড আইডিয়াগুলো দিত না। অন্যদিকে আমরা বংকে দেখতে পাই সে তো এখানে ইউনে সেই স্টুপিড আইডিয়া অনুযায়ী জোকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু সে করতেই পারে না। এমনটি করতে গিয়ে সে উল্টো নিজেই ব্যথা পেয়ে যাচ্ছিল। এই কারণে বং তখন আর ইউনের একটু স্টুপিড আইডিয়া ফলো করে না। সে এখানে সাধারণভাবেই তখন জোর হাতে জাঙ্গির ওই টেডি ফিগারটি দেয় আর এরপরে তাকে তার মনের কথাগুলো বলে দেয়, যা শুনে জো খুশি হয়ে গিয়েছিল, কারণ সে তো নিজেও বংকেই লাইক করতো। তাই তারা দুজনেই এখন এখানে অনেক বেশি খুশি ছিল আর জো বংয়ের প্রপোজালও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই সবাই তো একসাথে একটি ফটোশুট করছিল আর এখানে সবাই অনেক বেশি খুশি ছিল। জুন আর ইউন তারা দুজনে এখানে আবারও ঝগড়া করতে থাকে আর এদিকে বং আর জো তারা দুজনে তো এখন সত্যি রিলেশনশিপেই রয়েছে, তাই দুজনে একসাথে অনেকটা বেশি খুশি ছিল। এরপরে আমরা আবারও জো আর ইউনকে দেখতে পাই। দুজনকে দেখে বুঝতে পারি যে দুজনে যতই ঝগড়া করুক না কেন এখন তারা দুজনে ডেট করছে। আর সবাই এখানে একসাথে ফটোশুট করছিল এই কারণে ইউন আর জো তারা দুজনে তো এখান থেকে চলে যাবে তাদের হোস্টেলে, তাই সবাই ফটোশুট করছিল আর সবাই অনেক বেশি খুশি ছিল। এরই সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও সব গল্পগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই অনেকটা বেশি ভালো থেকো আর সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।